দেবীপক্ষ শুরু হয়ে গেছে এবং পুজো আসছে, কিন্তু এই দেবীপক্ষ শুরুর মধ্যেই রানী বিড়লা গার্লস কলেজ ইতিমধ্যেই খবরের শিরোনামে বারবার উঠে আসছে। বেশ কিছু ইউটিউবার তারা রানী বিড়লা গার্লস কলেজকে নিয়ে যে খবর প্রকাশিত করছেন সেটা সম্ভবত একপেশে খবর কি, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমার স্টুডিওতে এই মুহূর্তে রানী বিড়লা গার্লস কলেজের কর্মরত শিক্ষক শিক্ষিকারা যেমন এসেছেন এবং এর পাশাপাশি ডেফিনেটলি আইন আদালত কি বলছে, আইনজীবীও এসছেন। আমি এক এক করে শুনবো এবং আমার যারা দর্শক বন্ধুরা তারাও শুনবেন এক্স্যাক্টলি কি ঘটেছে বা ঘটেছিল। এক পেশে খবর নয়, আমরা খবরের মধ্যে থেকে খবর বার করার চেষ্টার তাগিদ দিয়ে আজকের আমাদের সঙ্গে মুখোমুখি বিশিষ্ট আইনজীবীরা। রানী বিড়লা গার্লস কলেজের ঘুঘুর বাসাটা কোথায়, রানী বিড়লা গার্লস কলেজকে নিয়ে কেন এত ইন্টারেস্ট রয়েছে অধ্যক্ষা এবং অধ্যক্ষার আশপাশে যারা রয়েছেন, সেই সব কিছু আজ এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরবো। সবার আগে আসুন আইনজীবী কি বলছে রানী বিড়লা গার্লস কলেজ সম্পর্কে আমরা একবার শুনবো। রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির মিটিং এবং সেই নিয়েই কিন্তু যত কাণ্ড ঘটতে শুরু করেছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি উচ্চ আদালতে পৌঁছে গেছে। এই মুহূর্তে আইন কি বলছে এবং আরো যদি স্পেসিফিক করে সমস্যার সূত্রপাতটা কোথা থেকে হয় যদি একটু বলেন। নমস্কার। ঘটনার সূত্রপাত একটু আমি পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি। 9 জুন 2025 সালে সরকার রানী বিড়লা কলেজে গভর্নিং বডির 3 জন নাম পাঠানো হয়। তার আগে একটু বলি, যখন 9 জুন 2025-এ সরকার 2017 সালের আইন অনুযায়ী গভর্নিং বডি নাম প্রপোজ করবে সরকার, তার মধ্যে প্রেসিডেন্ট, 2 জন স্টেট নমিনি, হায়ার এডুকেশন কাউন্সিল থাকবে, ক্যালকাটা ইউনিভার্সিটি থাকবে। এইভাবে কতগুলো পদ্ধতি মেনে 2017 সালের আইনভাবে আছে। 9 জুন 2025-এর আগে এই কলেজের অ্যাডমিনিস্ট্রেটর ছিল। 9 জুন নোটিফিকেশানে 3 জনের নাম পাঠানো হয়, সাথে সাথে সেই একই মেমোতে অ্যাডমিনিস্ট্রেটর তুলে নেওয়া হয়। আন্ডারস্ট্যান্ডিং অফ ল যে 2017 4 এবং সাবধারা 3-এ পরিষ্কারভাবে বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটর ফাংশন করবে ইন অ্যাবসেন্স অফ গভর্নিং বডি। তার মানে কি, রানী বিড়লা কলেজে 9 জুন 2025-এর আগে কোনো গভর্নিং বডি ছিল না, সেজন্যই অ্যাডমিনিস্ট্রেটর। সরকার রানী বিড়লা গার্লস কলেজে 3 জনের নাম পাঠানো ফর গভর্নিং বডি, আর অ্যাডমিনিস্ট্রেটরও তুলে নিল। সেক্ষেত্রে আমাদের ইন্টারপ্রিটেশন, লর ইন্টারপ্রিটেশনে আমার মনে হয়েছে যে 3 জনই হচ্ছে এই গভর্নিং বডিকে ইন্টারিম চালাবে। তো তার মাঝখানে এই 9 জুন 2025-এর আগে হায়ার এডুকেশন কাউন্সিল একজনের নাম প্রপোজ করে পাঠায় এবং 24 জুন 2025-এ ক্যালকাটা ইউনিভার্সিটিও 2 জনের নাম পাঠিয়ে দেয়। কিন্তু রানী বিড়লা কলেজের অধ্যক্ষা সেটাকে জানায়নি, প্রেসিডেন্টকে জানায়নি, বা আদার যে মেম্বার তাদেরকেও জানায়নি। যাই হোক, সেটা পরবর্তীকালে দ্বিতীয় যে রিট পিটিশনটা উনি করেছেন তাতে উনি ডিসক্লোজ করেছেন। এবার প্রবলেমটা শুরু হলো 9 জুন 2025 থেকে 9 জুলাই 2025-এ যখন অধ্যক্ষা মামলা ফাইল করলেন হাইকোর্টে। এই 1 মাসে উনি কোনো রকমভাবে না সরকারকে, না প্রেসিডেন্টকে, বা না কোনো সরকারি আধিকারিকের অফিসে জানিয়েছেন যে আমি কলেজ চালাবো কিভাবে। কারণ আইনে তো অধ্যক্ষা একা কলেজ চালাতে পারবেন না। কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট স্ট্যাটিউটের সেকশন 99D-তে পরিষ্কারভাবে বলা আছে যে কলেজের ফান্ড ব্যবহার করবে দুজন সিগনেটারি থাকবে, এক হচ্ছে প্রেসিডেন্ট আর হচ্ছে
প্রিন্সিপাল। তো 1 মাস উনি কী করে কলেজ চালাবেন, ডে টু ডে ফাংশন? তো উনি সেটা কিছু বললেন না, উনি নিজেই কলেজ চালাতে শুরু করলেন। তো আমার সেটাতে মনে হয়েছে এটাও ওয়ান অফ দ্য ভায়োলেশন অফ দ্য স্ট্যাটিউট। একটা বিষয় জানতে চাইবো যে ইতিমধ্যে যে নামটা বারবার উঠে আসছে তাতে হচ্ছে রানী বিড়লা গার্লস কলেজের যিনি এই মানে পরিচালন সমিতির যিনি দায়িত্বে রয়েছেন তিনি হচ্ছেন কাজলী বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্ন যে কাজলী বন্দ্যোপাধ্যায় তিনি একজন পৌর প্রতিনিধি এবং ডেফিনেটলি তিনি উল্টো দিক থেকে এই বক্তব্য আনা হচ্ছে যে তিনি এরকমভাবে তিনি কোনো পরিচালন সমিতিতে থাকতে পারেন কিনা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি কি বলছেন? 2017 সালে আইনে বলা আছে যে প্রেসিডেন্ট হতে পারে যিনি হচ্ছে শিক্ষা অনুরাগী। আচ্ছা, ঠিক আরও একটু আগে যেতে হবে। 17 সালের আগে আইন হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির আইন ছিল, কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট স্ট্যাটিউট। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে কাউন্সিলর কলেজের পরিচালনা সমিতির মেম্বার হতে পারে এবং সেখান থেকেও প্রেসিডেন্টও হতে পারে। তো আইন ছিল, কিন্তু 2017 সালে শিক্ষা অনুরাগী বলেছে, কিন্তু শিক্ষা অনুরাগী ডেফিনেশন কোথাও বলেনি। শিক্ষা অনুরাগী মানে আমিও তো শিক্ষা অনুরাগী হতে পারি, আপনিও হতে পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা ডিটারমাইন করবে কে? সে ডিটারমাইনটা সরকারের। অসুবিধা কোথায়? শিক্ষা অনুরাগী মানে এই নয় যে এটা আমার ব্যক্তিগত ধারণা, শিক্ষা অনুরাগী এই মানে নয় যিনি শিক্ষার সঙ্গে যুক্ত থাকবে তা মানেই যে শিক্ষার অনুরাগী হবে তা মনে হয়। শিক্ষা অনুরাগী যে কোনো লোক হতে পারে। স্যার এখানে একটা বিষয় যে ওই কলেজেরই কর্মরত মন্টু দাস যা সার্টিফিকেট সরকার প্রদান করেছে এবং সেই সার্টিফিকেট নিয়ে রানী বিড়লা গার্লস কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী দেবী তিনি কিন্তু সেই সার্টিফিকেটের উপর প্রশ্ন তুলেছেন এবং তাকে কোড আনকোড সবার সামনে তাকে কোড আনকোড চামার এই শব্দে বারবার তাকে হাসি ঠাট্টা খোরাকের পাত্র করেছেন। এক্ষেত্রে তিনি আমি যদি ভুল না বলি তিনি ইতিমধ্যে তিনি আইনেরও দ্বারস্থ হয়েছেন, থানায় তিনি দ্বারস্থ হয়েছেন। আইন কি বলছে? SC/ST অ্যাক্ট অনুযায়ী কোনো SC/ST মেম্বারকে প্রকাশ্যে তার জাত তুলে কথা বলা গর্হিত কাজ। আইনে বিভৎস আছে শাস্তির ধারা আছে ওখানে। প্রকাশ্যে কোনো মানুষ কোনো এথনিক কমিটির লোককে তার জাতি নিয়ে কথা বলতে পারবে না, গালাগালিও দিতে পারবে না, তার সম্বন্ধে কোনো খারাপ অভিসন্ধি প্রকাশ্যে কারোর সামনে বলা উচিত নয়। একজন শিক্ষিত মানুষ তা বলতে যাবে কেন? আর যদি বলে সেটা অত্যন্ত গর্হিত। এখন যে জায়গায় পুরো বিষয়টি দাঁড়িয়ে রয়েছে সিঙ্গেল বেঞ্চে যেহেতু মামলাটা হয়েছে, এটার ভবিষ্যৎ কি দেখছে? দেখুন, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, আমি আগে সিঙ্গেল বেঞ্চটা বলে নিই। সিঙ্গেল বেঞ্চে শোকজ নোটিশ আর সাসপেনশন, দ্বিতীয় মামলাতে শোকজ নোটিশ অ্যান্ড সাসপেনশন অর্ডারটাকে চ্যালেঞ্জ করেছে। তার একটাই গ্রাউন্ড, সেখানটায় গ্রাউন্ডটা হচ্ছে অধ্যক্ষার কথা অনুযায়ী যে গভর্নিং বডি 2017 সালের আইন অনুযায়ী হয়নি, এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমাদের ইন্টারপ্রিটেশনটা অন্যরকমভাবে ছিল। আমরা ভেবেছিলাম যে ইন অ্যাবসেন্স অফ গভর্নিং অ্যাডমিনিস্ট্রেটর যে কজনই থাকবে নাম নমিনিতে তারাই হচ্ছে গভর্নিং বডি, বাকি যারা আসবে তারা তো অ্যাড হবে। কেন? হ্যাঁ, আমি ভাবতাম যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকতো তাহলে আমি ভাবতাম যে না, যতক্ষণ না রিকনস্টিটিউশন হচ্ছে গভর্নিং বডি ততক্ষণ পর্যন্ত আমার এই গভর্নিং বডির নাম যে ফাংশন করছে না। কিন্তু হাইকোর্ট 9 জুন 2025 এখনো পর্যন্ত স্টে দেয়নি, দ্যাট স্টিল ইনট্যাক্ট আছে। শুধুমাত্র শোকজ এবং সাসপেনশনের উপরে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন স্টে দিয়েছে। মূল মামলা কিন্তু এখনও আছে, মনে রাখবেন। আর ডিভিশন বেঞ্চ তো সিঙ্গেল বেঞ্চের ইন্টারিম অর্ডারের এগেনস্টে
যে কোনো যে স্টে দেয়নি, তার মানে এই নয় যে মূল মামলা এখনও বেঁচে আছে। যদি ভবিষ্যতে এই মূল মামলায় ডিসাইড হয় যে এই তিনজনই গভর্নিং বডি, যত দরকার নেই আর এই তিনজনই গভর্নিং বডি ইন অ্যাবসেন্স অফ অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে কিন্তু শোকজ এবং সাসপেনশন আবার রিভাইভ করে। বেশ, আপনারা শুনলেন আইজিবি শুভ্রাংশু পান্ডা, তিনি কিন্তু একেবারে সহজ সরল কথায় বুঝিয়ে দিলেন আইন আদালত কি বলছে এই পরিস্থিতিতে। এবং আরও একটা বড় বিষয়, তা হচ্ছে যে কোনো শিক্ষা অনুরাগী ব্যক্তি, শিক্ষার প্রতি যার ভালোবাসা রয়েছে, শিক্ষার প্রতি যার অনুরাগ রয়েছে, যার টান রয়েছে, সে কিন্তু যে কোনো কলেজেরই পরিচালন সমিতির দায়িত্বে আসতে পারে। তাহলে এই বিষয়টা পরিষ্কার। কাজলী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিষয় একপেশে কিছু খবর আসছে, সেই খবরের আমরা একটুখানি মুখ আর মুখোশটাকে আমরা খুলে দেওয়ার চেষ্টা করলাম। এবার আরও একটা ইন্টারেস্টিং বিষয়, শ্রাবন্তী ভট্টাচার্য, এই রানী বিড়লা গার্লস কলেজের যিনি অধ্যক্ষা, সেই শ্রাবন্তী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে তার যারা স্টাফেরা রয়েছেন, তার সহযোগীরা যারা রয়েছেন, তাদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলা, তাদের সঙ্গে অপমান করে কথা বলা, এবং মন্টু দাস যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই কলেজের, তাকে কিন্তু তার সার্টিফিকেট নিয়ে তিনি আক্রমণ করেছেন। ভাবুন, তার সার্টিফিকেট নিয়ে তিনি আক্রমণ করেছেন এবং তার সার্টিফিকেট ভুয়ো, এই শব্দটা তিনি বলছেন। আমরা এক্স্যাক্টলি শুনবো মন্টু দাসের কথায় কি কি ঘটেছে বিগত দিনে। শুনুন, নাম আর পরিচয়টা আগে বলবেন। নমস্কার, আমি অধ্যাপক মন্টু দাস, ডিপার্টমেন্ট অফ হিন্দি, রানী বিড়লা গার্লস কলেজ। আমার সঙ্গে বিগত 3 বছর ধরে একটা প্যাথেটিক ঘটনা এখনও অবধি চলে যাচ্ছে। প্রথম 2019 সালে যখন আমি টিসিএস ছিলাম, আমাকে অন্যায়ভাবে টিসিএস থেকে সরিয়ে ডক্টর শ্রাবন্তী ভট্টাচার্য টিসিএস হন। তার প্রতিবাদ আমরা এক্স প্রিন্সিপাল ম্যাডাম কাছে জানাই, সঙ্গে সঙ্গে আমরা ইউনিভার্সিটিকে জানাই। তার সুরাহা আমরা অনেক দিন পরে পাই কলেজ থেকে। কলেজের মধ্যে চিঠি আসে, কিন্তু চিঠি আমরা আজ অবধি সময় মতন পাননি। এবার ওখান থেকে উনি আমার উপরে চটে থাকেন, যাতে কি করে উনি আমাকে শায়েস্তা করতে পারেন, কিভাবে আমাকে হ্যারাস করতে পারেন, তার প্রতিবাদ উনি নিচ্ছেন। যখন উনি কলেজে 2022 নভেম্বর মাসে উনি জয়েন করেন যে প্রিন্সিপাল, এর আগে উনি অন্য কলেজে ছিলেন, ওখান থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসেছেন। উনি আসার পর প্রথমে যেটা কাজ করলেন, আমার ফিক্সেশন মেমো আসে, আমার ফিক্সেশন মেমো আটকে পুরো কলেজে প্রচার করতে শুরু করলো। ওর ভুয়ো সার্টিফিকেট, ফেক সার্টিফিকেট, ছোটো জাত সার্টিফিকেট বানিয়ে নিয়েছে। প্রতিটা স্টাফকে ডেকে ডেকে বলতো ও ছোটো জাত, চামার জাত, ওর সঙ্গে মিশবে না, খাবে না, ওর সঙ্গে গেলে তোমাকে আক্রমণ করা হবে, এই বিভিন্ন ধরনের শোনে। তারপরে উনি কী করেন, হঠাৎ 2023 সালে যখন আমি পরীক্ষা ইনচার্জ, সেমপুরে পরীক্ষা চলে কলেজের মধ্যে, আমাকে উনি আরেকটা নাগাদ ডাকেন, ঘরের মধ্যে ডেকে বলছে তুমি ছোটো জাত, তুমি চামার। এই চামার কি? হাসতে হাসতে উনি বলছেন চামার। তখন আমি বলি, ম্যাডাম আপনি সাবকাস্ট নিয়ে কিছু বলবেন না, যদি আমার নামে কেউ অভিযোগ করে থাকে, আপনি প্রিন্সিপাল, আপনি অধ্যক্ষ, আপনি আমাকে না জানিয়ে সরকারকে প্রশ্ন করুন আমার সার্টিফিকেট না অরিজিনাল, আপনি আমাকে কেন করছেন। উনি আমাকে একটা চিঠি দেন, আমি 2 দিনের মধ্যে চিঠি জবাব দিই। ওনাকে বলি, ম্যাডাম আমার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট এসডিও ব্যারাকপুর জমা নিয়েছেন ফার্দার ভেরিফিকেশনের জন্যে। আপনাকে যদি আরও কোনো সার্টিফিকেট লাগে, আপনি আমার ফটোকপি নিয়ে ভেরিফিকেশান করান, আর এটা আপনি আমাকে না জানিয়ে করাবেন। এটা উনি খুব রেগে যান, আর হাসতে হাসতে আমাকে বলে, ঠিক আছে দেখবো তোমাকে, তুমি কী করে এখানে চাকরি করতে পারো। আমার একটাই প্রশ্ন, আমাকে যখন পশ্চিমবঙ্গ সরকার একটা সার্টিফিকেট দিচ্ছে, নিয়ম মেনে দিচ্ছে, ওনার কোনো এখতিয়ার আছে বলার? উনি প্রিন্সিপাল আছেন, ওনার এখতিয়ার আছে উনি আমাকে না জানিয়ে কারোর বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারে গোপন, সেটা ইনকামবেন্ট জানবে না। উনি করছেন পুরো সাঙ্গপাঙ্গকে নিয়ে বলছেন পুরো কলেজকে নিয়ে আপনি জিজ্ঞেস করলে সব বলবে, সবাইকে ডেকে ডেকে উনি বলতেন যে ওর ফেক সার্টিফিকেট, ছোটো জাত, ও চামার জাত, কী করে এখানে এসছে, মানে জাতপাত নিয়ে বলা। আমরা একটা গরিব ঘর থেকে এসেছি, আমার বাড়িতে কেউ পড়াশোনা করিনি, ওই ঘর থেকে এসে আমি একটা কলেজ সার্ভিস কমিশন ইন্টারভিউ ফেস করেও এই রানী বিড়লা কলেজ জয়েন করে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেইখানে উনি এইভাবে কথা বলেন, বলার পরে কেন আমি ওনার প্রতিটা কাজের আমি প্রতিবাদ করি। আমি একটা কথা মন্টুবাবু জানতে চাইবো যে ইতিমধ্যেই রানী বিড়লা গার্লস কলেজকে কেন্দ্র করে আশপাশের বেশ কিছু মানুষ তারা স্বার্থ নেওয়ার চেষ্টা করছেন, তারা স্বার্থান্বেষী মানুষ, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই বিষয়ে আমার একটা ছোট্ট কথা আছে। আমাদের এই কলেজকে ডিস্টার্ব করে 3টে এলিমেন্ট আছে। একজন আছে কলকাতার ওয়েবকুটা নেতা ডক্টর মিশ্রবাবু,
যেমন দেখবেন শিয়ালদা একটা বিখ্যাত আছে পকেট পরোটা, সেরকম ডক্টর মিশ্র আছে রানী বিড়লা পকেট কলেজ। ওই পকেট কলেজের মধ্যে আমরা সাহস করে একটা ওয়েব কুপা ইউনিট খুলেছি। এটা ওনার সহ্য হচ্ছে না। উনি বিভিন্ন ধরনের কলেজকে মেলান করার চেষ্টা করে উনি নাকি কলেজকে বানিয়েছেন, ওনার জন্য কলেজ মাইনে পাচ্ছে, মানে উনি নিজেকে পশ্চিমবঙ্গ সরকার মনে করেন। এবার উনি যে পশ্চিমবঙ্গ সরকার, এবার তো ওনাকে রাষ্ট্রপতি হওয়া দরকার, শুধু রানী বিড়লা পড়ে যাচ্ছেন। যখন হবে যা হবে আমাদের সিনিয়র ম্যাডামগুলো যা হবে ডক্টর মিশ্র করে দিয়েছেন, কার ফিক্সেশন হবে ডক্টর মিশ্র করে দিয়েছেন, কে বাড়ি যাবে ডক্টর মিশ্র করে দিচ্ছেন। বলে কে ডক্টর মিশ্র? আমি জানি আমাদের মাননীয় রাষ্ট্রপতি ডক্টর শ্রীমতী আজ দ্রৌপদী মুর্মু, কিন্তু হঠাৎ করে একটা কলকাতার মধ্যে রাষ্ট্রপতি এসে গেছে ডক্টর মিশ্র। দ্বিতীয়, আমাদের কলেজ সাব জুডিস বাড়ি ভাড়া নিয়ে একটা মামলা চলছে। একটা হঠাৎ করে কলেজের একটা লয়ার এসছেন। আপনি বলুন তো, একটা কলেজের বাড়ি ভাড়া নিয়ে একটা বছরে প্রায় 13 লাখ টাকা লয়ার নিতে পারে? এটা কোন আইনে? যেখানে আমরা মাত্র রেন্ট কন্ট্রোল 8,600 টাকা প্রতি মাসে রেন্ট কন্ট্রোল জমা দিই, ওখানে কলেজের লয়ার একটা বছরে কলেজ থেকে টাকা তুলছে রেন্ট কন্ট্রোল বাবদ কেস কামারে 13 লাখ টাকা। তাতে বোঝা যাচ্ছে। আর একটা অদ্ভুত এক সপ্তাহ ধরে দেখছি একজন কে একটা বয়স্ক লোক, যাকে আমি দেখতাম শুনতাম টিভিতে, ও কি সারদা নারদা টাকা কোটি কোটি টাকা নয়ছয় করেছে, জেল খাটা আসামি। উনি হঠাৎ করে বলছেন কি আছে মিস্টার কি নাম হলো কুমন চট্টোপাধ্যায়, উনি হঠাৎ রানী বিড়লা নিয়ে জেগে গেলেন। রানী বিড়লা এই রানী বিড়লা, হ্যাঁ উনি করছেন খুব ভালো, ইউটিউবার হবার খুব ভালো, ওনার ভিউ বাড়বে, টাকা পয়সা হওয়া খুব ভালো, কিন্তু ওনাকে তো আসল কথা জানতে হবে কলেজের ভিতরে কি হচ্ছে। উনি এক পক্ষে মনে হচ্ছে ওনার পকেটটাকে এখন পুজোর বাজারে এসছে, খরচাগুলো বেড়েছে, যদি কোনো টাকা আদায় করা যায়, এখন টাকার স্রোত তো বন্ধ, যদি পুজোর মধ্যে কিছু করা যায়, আমার মনে হচ্ছে একটা অসাধু চক্র কাজ করছে। রানী বিড়লা একটা সুস্থ শান্ত কলেজ, আর রানী বিড়লার একটা সমস্যা, এটা ভবানীপুর বিধানসভায়। আর ভবানীপুর বিধানসভায় কি করে সরকারকে, যারা সরকারপন্থী অধ্যাপকদেরকে কীভাবে মেলাইন, কীভাবে হ্যারাস করা যায়, এরা সবসময় বলে কি তোমার ফেক সার্টিফিকেট। আরে ভাই, ফেক সার্টিফিকেট আপনি যান না, এসটিও কাছে যান, ডিএমএ কাছে যান, সর কাছে যান। শুধু একটা আমাদের বর্তমান যিনি অধ্যক্ষা মহোদয়া, উনি সবসময় একটা ভয় পরিবেশ, এত হ্যারাসমেন্ট করে ভয়তে কেউ কথা বলে না। আমি যেটুকু সামর্থ্য আমি ওনার কাজের প্রতিবাদ করি, সেই জন্য টার্গেটে থাকি। আর আপনাকে শুনে অবাক লাগবে, এনার এই আমাকে তো জাতপাত নিয়ে তো করেছে হ্যারাসমেন্ট, আপনি শুনে অবাক আপনারা, ওনার এই মেন্টাল হ্যারাসমেন্টের জন্য 2 জন অধ্যাপিকা রিজাইন মেরে দিয়েছেন ওনার আতঙ্কে। একজন আছে শ্রীমতী জয়তা বোস, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আর একজনের শ্রীমতী আকাঙ্ক্ষা গোলচা। ওনার এখনও মাইনে কলেজে আসে, ওনার সালে ঢুকে না, ওনার আতঙ্কে উনি ভয়তে কলেজে ঢুকতে পারছেন না। তাহলে ভাবুন, এই গার্লস কলেজে, ভবানীপুর বিধানসভা একটা মহিলা কলেজে মহিলারা এত ভয়প্রীত, আতঙ্কিত, তাহলে আমরা কোথায়? আমাদের মনে একটা সবসময় ভয় থাকে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস হয়ে যাবে, সেই ভয়তে আমরা ভয়তে থাকি, আমাদের কিছু করা দরকার নেই। এবার বলুন আমরা কি করব? সরকার আমাদের চাকরি দিয়েছে, আমি কি হিন্দি পড়ানো অপরাধ? হিন্দি ভাষাভাষী কি অপরাধ? উনি সবসময় মেলাইন করার চেষ্টা করে। আমি চাই যাতে কলেজ সুস্থ পরিবেশ হোক, আমরা সম্মানী যে চাকরি পেয়েছি সম্মানের চাকরি করতে পারি। মন্টুবাবু, খবর পাওয়া যাচ্ছে যে কলেজের নাম করে কলেজের চারপাশে ঘুরে বেশ কিছু আইনজীবীরা তারা নাকি লক্ষ লক্ষ টাকা তুলছে। এটা আপনার সত্যি কথা। আপনি অ্যাকাউন্ট সেকশন যদি যান, একটা ছোট্ট কলেজ বাড়ি ভাড়া মামলা, এরা কি বর্তমান অধ্যক্ষের দিশা নির্দেশে কাঁড়ি কাঁড়ি টাকা তুলছে। আর আমাদের কলেজে লয়ার আছে মিস্টার দত্ত, উনি প্রায় 13 লাখ টাকা তুলেছেন বাড়ি ভাড়া নাম করে। আপনি বলুন তো, একটা বাড়ি ভাড়ার মামলা এত লাখ টাকা লাগে? মনে হচ্ছে এখানে ওনার কোনো পার্সোনাল ইন্টারেস্ট রয়েছে। এটা তো ভালো করে অধ্যক্ষা ম্যাডাম বলতে পারেন, না কলেজের অ্যাকাউন্ট সেকশন বলতে পারেন কি কোন মামলা 13 লাখ টাকা, প্রায় 12 কাছাকাছি 13 লাখ টাকা খরচা হতে পারে। মনে হচ্ছে এখানে কোনো কিছু চলছে, কনস্পিরেসি চলছে, যাতে কলেজের নাম করে টাকা তোলা হয়। রানী বিড়লা গার্লস কলেজের আপনি শিক্ষিকা, আপনার সাথে কি ঘটনা ঘটেছিল? আমি রানী বিড়লা গার্লস কলেজে জয়েন করেছি 2010 সালে অ্যাজ আ কোর্স কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল ডিজাইন। এবং এখানে এই 15.5 বছর চাকরি জীবনে লাস্ট 3 বছর আমার কাছে এক বিভীষিকা। তার কারণ আমাদের অধ্যক্ষা 2022 সালে যখন জয়েন করেন,
আসার পর থেকে আমাদের কলেজে একটা ভয়ের পরিবেশ, কারণ উনি কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে পছন্দ করেন, আর কিছু সংখ্যক শিক্ষিকাকে যাদেরকে উনি পছন্দ করেন না তাদেরকে উনি এমন ব্যবহার করেন যে তারা ওনার কাছে অ্যাপ্রোচ করতেই ভয় পায়। যেমন আমার ব্যক্তিগত কিছু কথা আমি শেয়ার করতে চাই। যেমন আমার বাচ্চাটি ওপেন হার্ট সার্জারির পেশেন্ট, তো ওর প্রতি মাসে PTINR এর একটা টেস্ট হয়। এবার কলেজে হয়তো মিটিং চলছে, আমি হয়তো সকালেই ওনাকে বলে রাখলাম যে আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাব। তো মিটিংয়ের মাঝখানে আমি যখন ওনাকে রিমাইন্ড করলাম, ম্যাডাম আমি আজকে তো তাড়াতাড়ি একটু বেরিয়ে যাব, না না মিটিংয়ের মাঝখানে যাওয়া যাবে না, তুমি তোমার হাজব্যান্ডকে বলো ওকে নিয়ে যেতে। লাস্ট ইয়ার যখন অলমোস্ট আমাদের কলেজ ন্যাকের প্রস্তুতি নিচ্ছে, তখন একটা কথা শোনা গেছিলো যে পুজোর সময় ন্যাক ভিজিট আসবে কলেজে। তো আমি বললাম যে ম্যাডাম আমার তো মেয়ের চেক আপ আছে ব্যাঙ্গালোরে, কারণ দেবীশিটির পেশেন্ট, তো কেন তোমার হাজব্যান্ড নিয়ে চলে যাবে? তো এরকম কিছু হিউম্যানিটি ওনার মধ্যে আছে, যেটার কারণে আমি জানি না উনি নিজেও একজন অসুস্থ পেশেন্ট হওয়া সত্ত্বেও কী করে আরেকটি অসুস্থ বাচ্চা, সেখানে মা তার সাথে অ্যাকম্পানি করবে না, এই কথাটা কিভাবে বলতে পারে। আর উনি কিছু কিছু জায়গায় ভীষণভাবে ফেভারিটিজম করেন, কিছু কিছু জায়গায় ভীষণ পার্শিয়াল। সেটা ধরুন ক্লাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে উনি করেন, হয়তো কাউকে ওনার একটু বেশি পছন্দ কোনো শিক্ষিকাকে, সেক্ষেত্রে তার যদি একটু ক্লাস কম থাকে, সেক্ষেত্রে যার সাবজেক্ট এক্সপার্টাইজ আছে তার হয়তো সেই ক্লাসটা নেওয়ার দরকার, যেহেতু এটা একদম একটা প্রফেশনাল ফিল্ড। তো সেক্ষেত্রে উনি সেটা বলছেন যে সাবজেক্ট এক্সপার্টাইজ দরকার নেই, যিনি জানেন না তার যখন ক্লাস কম তোমার ক্লাস বেশি, তখন সেক্ষেত্রে তোমার ক্লাসটা নিতে হবে না, সে পড়ে নিয়ে এই ক্লাসটা করিয়ে দেবে। তো এইরকম বিভিন্ন রকমের মন্তব্য উনি বিভিন্ন সময় রেখে থাকেন। এছাড়াও আমাদের হিন্দি ডিপার্টমেন্টের একজন শিক্ষক আছেন, যিনি একটু লোয়ার কাস্টে বিলং করেন। আপনি কি মন্টু বাবুর কথা বলতে চাইছেন? হ্যাঁ, উনি আমাকে বলেন যে আমি কেন এরকম ছোট জাতের লোকের সাথে মিষ্টি খেতে গেছি, এবং সেটা নাকি উনি ছবিও তুলে রেখেছেন। তো আমি ওনাকে বলি যে আপনি তাহলে ছবিটা দেখান আমায়, আমি যে মিষ্টি খেতে গেছি। তো এরকম বিভিন্ন রকমের পার্সোনাল লেভেলের অ্যাটাকও উনি করে থাকেন। তো একজন অধ্যক্ষা যে এগুলো করতে পারেন, এটা আমরা কি করে বলবো আর কি করে বলাই বা যায়। আরও একটা জিনিস বলতে চাই, দেখুন একটা মানুষ যখন একটা জায়গায় চাকরি করতে আসছে একটা অর্গানাইজেশনে, তার নিশ্চয়ই একটা কমিটমেন্ট থাকা উচিত। কিন্তু আমরা না প্রতিদিন সকালবেলা যখন কলেজে আসি তখন অলমোস্ট প্রাণটা হাতে করে আসি, মানে রাস্তায় না 5 মিনিটও দেরি করা যাবে না। 5 মিনিট লেট হলেও উনি যদি আগে কলেজে ঢুকে যান, উনি কিন্তু সেই লেট মার্কটা খাতায় বসিয়ে দেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় উনি এটা স্ট্রিক্টনেস থেকে করেন না ইচ্ছে করে করেন, কারণ এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। কিছু কিছু স্পেসিফিক শিক্ষক শিক্ষিকা আছেন যাদের ক্ষেত্রে উনি এই বায়াসড অ্যাটিটিউডটা নেন। নম্রতাজি, একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আপনাদের যে এই নারিমিল্লা কলেজেরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মন্টু দাস, তার সঙ্গে প্রিন্সিপাল ম্যাডাম অকথ্য ভাষায় কথা বলা, তার কাজ নিয়ে আলোচনা করা, আপনি এটা জানেন? আপনি অ্যাওয়ার এই বিষয়ে? আমি I'm aware because this has been going on since few months back only, so I'm aware, very much aware that there is a rumor baki bole eta words spreading about Montu sir's certificate being fake and being harassed and this and that. ইজ ইট ফ্যাক্ট যে প্রিন্সিপাল ম্যাডাম এইভাবে সবার সামনে মন্টু দাসের সাথে এইরকম বিহেভ করেন? এটা আমি শুনেছি, I have seen and I have heard that there are some harassments which আমার কি অধ্যপক্ষে থেকে টাইম অ্যান্ড অ্যাগেন এটা কি হয়ে এইভাবে বিহেভ করে। আপনারা কি চাইছেন, এখন কি চাইছেন?
what I want to say is that Ekonta Dekon, there are everyone knows what is happening with our college, right? So nothing is transparent. The matter going on in the court cases and everything. So our point is, see, administration has to be looked into the functioning of the smooth functioning of the college, isn't it? So the chair alone cannot run the college, right? So there has to be check and balance. If that is why we wanted a GB, because we had administrator was appointed, but amar je grievances ache, that was not kept well. Okay, there were grievances given by the teachers to the administrator at Bikash Bhawan, which were not entertained, which were overlooked, you can say, to put it correctly. And that is why there has to be a GB in the college, and whoever the GB is, we are not concerned about ki thakbe na, but we are concerned about our grievances being placed, which will create a balance. Because here, see, there are things you have to understand, because the story or the things related to Rani Birla Girls College will understand only as the faculty we are. Outside person cannot interpret or ঘরে বসে বসে ক্যামেরা অন করে কলেজের পক্ষে এরকম বলে one sided story. This is not going to happen now. Okay, if you want to know about Rani Birla, you have to know the ground reality of what is happening in Rani Birla. That is my point. So we want an environment which is which gives us a platform to voice things, or to voice out for us people like minority also here. Even if there are majority, then who will speak for minority, right? So amar voice কনক বাবু, আপনাদের কলেজে একটা অশান্ত পরিবেশ চলছে। আপনি এই কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনি এই অশান্ত পরিবেশ সম্বন্ধে কতটা জানেন? আপনার প্রিন্সিপাল সম্পর্কে আপনার অভিমত? অ্যাকচুয়ালি এই কলেজে রিজার্ভ ক্যাটাগরি হয়ে চাকরি করাটাই একটা অন্যায় বলে মনে হয়। কারণ এখানে চাকরি রিজার্ভ ক্যাটাগরি থেকে যদি আমি আসি এবং চাকরি করি এই প্রিন্সিপালের টেনিওরে, তাহলে সেটা কেন আমি এখানে চাকরি করছি 2016 সাল থেকে, এবং তারপরে সেই সময় কোনো অসুবিধা হয়নি। কিন্তু তারপরে 2022-এ যখন উনি জয়েন করলেন শেষের দিকে, তারপর থেকেই অশান্তির একটা সূত্রপাত শুরু হয়। এবং তারপরে 2023 সালের শুরু থেকে উনি আমার সঙ্গে ভীষণভাবে বিভিন্নভাবে ভাষায় কটূক্তি করা, মিটিংয়ের মধ্যে সবার সামনে আমাকে হেনস্থা করা, বিভিন্ন বিষয় প্রেশার ক্রিয়েট করা, এবং আমার যেহেতু আমি শিডিউল কাস্ট কমিউনিটি থেকে বিলং করি, সেই বিষয়ে আমাকে ছোট জাত এবং জাতপাত। আমি এক্স্যাক্টলি এই জায়গাটায় আসবো যে আপনার ক্ষেত্রেও তার কোনো সেই একই অভিজ্ঞতা হয়েছে যেটা মন্টু দাসের ক্ষেত্রে হয়েছে? একদম। এবং যেটা শোনা গেছে, উনিও হিন্দির অধ্যাপক, এবং উনিও সেই জায়গা থেকে ওনাকেও হেনস্থা করা হয়েছে বিভিন্ন জাতপাত নিয়ে, এবং বহুবার সেটা হয়েছে। এবং সেই জন্যই আমি প্রথমেই আপনাকে বললাম যে এখানে মানে শিডিউল কাস্ট কমিউনিটি থেকে বা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে চাকরি করাটাই এখানে একটা নিজেকে মনে হয় যেন অন্যায় করে ফেলেছি। কি হয়েছে আপনার সাথে? আমার সাথে শুরু হয়, এটা 2024 সালের কথা বলছি, যখন TCS ইলেকশনস হয়। আমাদের টিচার্স কাউন্সিল একটা কাউন্সিল আছে, সেটার ইলেকশন হয়। সেখানে আমি নমিনেটেড ক্যান্ডিডেট হিসাবে আমি আমার নমিনেশন টেন্ডার করি, এবং সেইখান থেকেই উনি আমাকে, যেহেতু আমি রিজার্ভ ক্যাটাগরি, উনি আমাকে সেই জায়গাটা অ্যাচিভ করতে দেবেন না, যার ফলে উনি একটা নিয়ম বহির্ভূত, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাটিউট 1979-এর অ্যাক্টে, যেখানে স্যাক্ট মানে স্টেট এডেড কলেজ টিচার বা যে কোনো পার্ট টাইম টিচাররা ওখানে ভোট দিতে পারবেন না। অথচ উনি যেহেতু আমাকে ওই জায়গাটা রিচ করতে দেবেন না, আমার যাতে কেরিয়ারে হ্যাম্পার্ড হয়, আমি যাতে জায়গাটায় পৌঁছতে না পারি, তাই জন্য উনি কী করলেন, স্টেট এডেড কলেজ টিচারকে দিয়ে ভোট করালেন। এবং ভোট করানোর পরে উনি মানে টেরর একটা সিচুয়েশন ক্রিয়েট করলে যাতে ওনারা ভোট দেন, এবং ওনারা সেই ততটুকু ভোট দিলেনও। দেওয়ার পর সেই জায়গা থেকে আমাকে সেখান থেকে হেনস্থা করে হারানো হলো, এবং সেইটা নিয়ে এবং ইনক্লুডিং আমার কাস্ট নিয়ে উনি বহুবার আমার সঙ্গে অসভ্যতামি করেছেন, এবং সেটা আমি আমাদের তৎকালীন অ্যাডমিনিস্ট্রেটরকে আমি জানিয়েছিলাম। তখন অ্যাডমিনিস্ট্রেটর আমাকে বললেন যে ওনার থেকে দূরে থাকতে,
কারণ উনি ভীষণ ভয়ঙ্কর। এবং সেই জন্য তারপরে উনি বলেছিলেন আমাদের কলেজে আসবেন এবং এসে আমাদের সমস্যার কথাটা শুনবেন, কিন্তু উনি আসেন উনি কলেজে এবং শোনেন উনি অ্যাকচুয়ালি। তারপরে উনি আবার হেনস্থা করেন, যেহেতু আমি ওখানে কমপ্লেন করেছি অ্যাডমিনিস্ট্রেটরকে, তো সেই জন্য উনি এবং হেনস্থার যে প্রকোপটা সেটা বাড়তে থাকে ডে বাই ডে। তারপরে আমি অগত্যা আমাদের ন্যাশনাল কমিশন ফর সিভিল কাস্টে আমি কমপ্লেন দায়ের করি। সেই কমপ্লেন দায়ের করার পর ন্যাশনাল সিভিল কাস্ট কমিশন ওনাকে একটা নোটিশ পাঠান যে এই ব্যাপারে কি হয়েছে আমাকে বলুন। তো উনি সেটাকে উপেক্ষা করেন এবং উনি উপেক্ষা করার পর তখন কমিশনে আমি যাই যে উনি তো কিছুই এখনও জবাব পেলেন না, তাহলে কি হলো। উনি তখন ন্যাশনাল কমিশন আবার ওনাকে একটা শোকজ নোটিশ মানে ফার্স্ট রিমাইন্ডার দেন এবং রিমাইন্ডার দেওয়ার পরে উনি তার উত্তর দিয়েছেন। উনি বলেছেন কি জানি না আমি, সেটা কমিশনের ব্যাপার, কিন্তু কমিশন আমাকে জানিয়েছে যে উনি পূর্ণাঙ্গ উত্তর দেননি এখনও, অতএব এটা এখনও বিচারাধীন বিষয়। এবং তারপরে এইখানে যেটা সমস্যা সব থেকে, উনি কোনোদিন এই জিবি নিয়ে যেটা আপনি বলছেন, যেটা জিবি নিয়ে আমাদের মানে এখন যেটা সমস্যা হচ্ছে, জিবিটা অ্যাকচুয়ালি উনি এই কলেজে চান না। তার কারণ হচ্ছে উনি চান ওয়ান ম্যান আর্মি নিয়ে কলেজ চলবে, তার মানেই কি অ্যাডমিনিস্ট্রেটর থাকলে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে মেলাইন করে আমাদের কলেজকে উনি সোজা করবেন, এইটা হচ্ছে ওনার প্রথম মানে মোটিভ। তো সেই জায়গা থেকে জিবি থাকলে কি হবে, অনেকে থাকবে মেম্বার, তার পক্ষে ওনার পক্ষে সেটা অসুবিধার কারণ উনি যে অন্যায়গুলো করছেন সেগুলো প্রকাশ্যে। এবং আপনারা তো ইলেকশন চেয়েও ছিলেন। অবশ্যই আমরা ইলেকশন চেয়েছি এবং ইলেকশন ফেয়ার ওয়েতেই চেয়েছি, যাতে সমস্ত কলেজের শিক্ষক এবং অশিক্ষক যে কর্মী রয়েছেন, শিক্ষাকর্মী, তারা ইলেক্টেড হয়েই আসুক এবং এসে জিবির সাথে কাজ করুক। কিন্তু সেই জায়গা থেকে করলে সেটা প্রিন্সিপালের পক্ষে অসুবিধা, কেন অনেক রকম ফিনান্সিয়াল ফরজারি সেগুলো ধরা পড়বে। সেই জায়গা থেকে উনি চেয়েছেন যে জিবিটাকে যদি কোনো রকমে ডিক্লাইন করা যায়, তাহলে উনি আবার সেই অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে যেভাবে অত্যাচার চালাচ্ছিলেন সেটাই চালাবেন। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমার প্রমোশন 2021-এ ডিউ হয়ে যায়, ফার্স্ট প্রমোশন। এবং তারপরে আমি তৎকালীন যিনি টিচার ইনচার্জ ছিলেন তাকে আমি একটা চিঠি দিই। তারপরে টিচার ইনচার্জ রিটায়ার করে যান 2022 সালে, কারণ আমার 2021 সালে নভেম্বরে ডিউ হয়ে থাকে। তো 2022 সালে উনি রিটায়ারমেন্ট করার পর উনি আমাকে ডেকে বলেন আবার আমাকে একটা চিঠি দাও, দিয়ে আমি তোমার প্রমোশন দেখবো বিষয়টি। সেই 2022 সাল থেকে চিঠি দিয়েছি এবং এ যাবৎ উনি আমার প্রমোশন কোনোদিনই করে দেননি এবং হয়ও নি। ওনাকে যতবার আমি জিজ্ঞেস করেছি কী হয়েছে প্রমোশনের ফাইলে, কিছু না, আমি দেখছি স্ক্রুটনি করছি। আচ্ছা আপনি বলুন তো, একটা প্রমোশন ফাইল স্ক্রুটনি করতে কতদিন সময় লাগে? আজকে 3 বছর হয়ে গেল, আমার এখন হয়নি। তাহলে এখানে ওনার ইন্টেনশন একদম ক্লিয়ার যে উনি আমাকে কোনোভাবেই কোনো জায়গা থেকেই উঠতে দেবেন না। তার কারণ হচ্ছে আমি ছোট জাত, উনি যেটা বারবার বলেন মিটিংয়ে এবং সবার সামনে, এবং আমি রিজার্ভেশন ক্যাটাগরিতে বিলং করি। এটাই কি আমার দোষ? এই আপনারাই সেটা বলুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভাইস প্রিন্সিপাল রানী বিড়লা গার্লস কলেজের ডক্টর প্রীতি ঘতানি রয়েছেন। প্রীতিজি, একটা বিষয় প্রথমেই জানতে চাইবো, অনেক মিডিয়া, অনেক কোড আনকোড ইউটিউবার এটা প্রশ্ন করছে যে আপনারা রানী বিড়লা কলেজের পরিচালন সমিতির আপনারা ইলেকশন চাননি, এটা কি সত্যি? না, এটা কোনো দিনই হয়নি। যখন নমিনেশন ফাইলের জন্যে নোটিশ করেছি, আমরা সবাই নমিনেশন ফাইল দিয়েছি, আমিও ওইটা একটা ক্যান্ডিডেট, আমিও নমিনেশন ফাইল দিয়েছি। সো টোটাল 8 ক্যান্ডিডেটস নমিনেশন ফাইল হয়েছিল। তো ফাইল 19 তারিখ আমাদের ইলেকশন হওয়ার ডেট ছিল। তো আমরা প্রত্যেকরাই কলেজে সেদিন 19 তারিখ আমরা পৌঁছে গেছি। 11 থেকে 1টার মধ্যে ইলেকশনের টাইম ছিল। আমরা সবাই ইলেকশনের জন্যে ওয়েট করছি। তো দেখছি প্রিন্সিপালের ঘর তো বন্ধ, তাই আমরা জানতে পারছি না কী হচ্ছে। হঠাৎ করে অ্যারাউন্ড 1:30 আমাদের একজন সিনিয়র টিচার উনি এসে বলছেন কি আমার কাছে টেলিগ্রাফ থেকে ফোন আসছে আমাদের ইলেকশন ক্যান্সেল হয়েছে বলে। কে দিয়েছে নাম্বার, এরকম করে উনি স্টাফ রুমে এসে বলতে শুরু করলেন। ইলেকশন ক্যান্সেল হয়েছে বলে তো আমরা তো নোটিফাইড নেই, আমরা তো কেউ জানতেই পারছি না, আমরা তো সবাই স্টাফ রুমে বসে আছি ইলেকশনের জন্য সকাল থেকেই। তো ইলেকশন ক্যান্সেল বলে তো নোটিফিকেশান আজ অবধি ইলেকশন ক্যান্সেলের নোটিফিকেশান আমরা পাইনি। হ্যাঁ, ইলেকশন করতে তো আমরা গিয়েছি, ইলেকশন করব বলেই তো 8 জনের নমিনেশন ফাইল হয়েছে। নাহলে যদি ইলেকশন না হতো তাহলে আমরা ফাইল কেন করলাম? এটা তো কোনো দিন হয়নি।
ইনফ্যাক্ট এইটা ইলেকশন ক্যান্সেলের নোটিফিকেশন নেই, তাহলে ইলেকশনটা কে ক্যান্সেল করলো? আমরা তো করতে পারি না, তাহলে আমাদের সুপিরিয়রে ক্যান্সেল করেছি, তাহলে কে করেছেন এইটা ফাইন্ড আউট করুন। আপনি এইটা বুঝুন, এইটা ফাইন্ড আউট করুন কে ক্যান্সেল করেছে। আমরা তো করিনি, ক্যান্ডিডেট করিনি, না হায়ার অথরিটিকেও বলেছি। তাহলে তো ইমিডিয়েট বস তো আমাদের যে আছেন উনিই আসেননি, উনি ক্যান্সেল করেছেন, কিন্তু আমাদের উইদাউট নোটিফিকেশন আমরা জানতে পারি। আমি তো মিডিয়া থেকে জানতে পেরেছি আমরা, যখন উনি মিসেস দাস এসে আমাদেরকে বললেন। প্রীতিজি, মন্টু দাস আপনারই মানে স্টাফ এবং তারপরে ডক্টর কনক কুমার জানা, এদের যেহেতু এরা সিভিল কাজ থেকে বিলং করে, এই অধ্যক্ষা সম্বন্ধে একটা অভিযোগ, তাদের সাথে অকথ্য ভাষায় তারা ব্যবহার করেন এবং মন্টু দাসকে কোড আনকোড চামার নামে তো তাকে আখ্যা দিয়েছে। এটা আপনি জানেন? আপনি ওয়াকিবহাল? হ্যাঁ, এটা আমিও জানি। এটা আমাকে কলেজে প্রত্যেকরাই জানে। এটা মন্টুর নামে যে এটা প্রসঙ্গ উঠেছে, এটা প্রত্যেকরাই জানে। আর আমাকে সকালে 12 তারিখ সেপ্টেম্বর সকালে প্রফেসর মন্টু দাস উনি এসে আমার কাছে এসে বলছেন ইনভেস্টিগেশন করে ওকে একটা সার্টিফিকেটটা ঠিক মতন এটা ভেরিফাই করে ওকে দিয়েছে বলেও আমাকে জানালো। তাহলে আমি একটা সময় আমার ভাইস প্রিন্সিপাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা মেসেজ লিখলাম, অল দ্য টিচার্স আর রিকোয়েস্টেড টু অ্যাসেম্বল ইন দ্য স্টাফ রুম বলে। তাহলে সব টিচার্স, স্যাক টিচাররাও ছিলেন, সাবস্ট্যান্টিভ টিচাররাও ছিলেন, সবাই আসলেন। আমি বললাম আমি এখানে একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য সবাইকে ডেকেছি আপনাদেরকে, তাহলে সবাই দেখছে। তো আমি বললাম দেখুন, আমাদের কলেজে অনেক দিন ধরে যেহেতু কোর্ট কেসও চলছে, কোর্টেও এই কথাটা উল্লেখ আছে, আর সবাই জানি এই কথাটা। তো ওইটা হচ্ছে মন্টুর সার্টিফিকেট নিয়ে। তো এই দেখো সকালে মন্টু আমাকে ওর অরিজিনাল সার্টিফিকেটটা এটা দেখিয়েছে। হ্যাঁ, এই জন্যে ফ্রম নাও অনওয়ার্ডস ইফ ইউ হ্যাভ টু সে এনিথিং উইদাউট ভেরিফিকেশন, চোখে না দেখে এরকম কথাটা কেউ বলবেন না, এইটা এরকম করে গল্পটা করবেন না বলে আমি ওনাদেরকে বললাম। তারপরে আবার আমি গিয়েছি নন টিচিং স্টাফদেরকেও আমি ডেকেছি, নন টিচিংয়ে সবাইকে অ্যাসেম্বল করলাম, কন্ট্রাকচুয়াল ফুল টাইম নন টিচিং স্টাফ, ওনাদেরকে অফিসে অ্যাকাউন্ট সেকশনে আমি সবাইকে ডেকেছি। ওখানে ডেকে গিয়ে বললাম দেখো তোমরা সবাই তো জানো মন্টু স্যারের এই কথাটা হচ্ছে, তো এই দেখো এখানে সার্টিফিকেটটা ফেক বলে যে কথাটা চলছে, এই সার্টিফিকেট দেখো আমার হাতে অরিজিনাল সার্টিফিকেট আছে। তো এবার ক্লিয়ার হলো। তো ওখানে বললো দিদি এইটা তো আমরা সবাই জানি, এটাই তো মন্টু স্যারের, আমরা সবাইকে এই কথাটা বলেছি বলে প্রত্যেক নন টিচিং স্টাফ আমাকে সেই দিন বলেছে। আমাদেরকে খুব কষ্ট লাগতো মন্টু স্যারের এই কথাটা শুনলে। বর্তমানে আপনি এই কলেজের ভাইস প্রিন্সিপাল আবার তিনি তার কাজে ফিরেছেন, শ্রাবন্তী ভট্টাচার্য। এই মুহূর্তে কলেজের অ্যাটমসফিয়ার কেমন? কলেজের অ্যাটমসফিয়ারটা একটু ক্রিটিক্যালি আছে। কেন সবাই ভয়ে আছেন, কি হবে ভয়ে আছেন, এইটাই আছেন। কেন সবাই এরকম ছিল কি উনি ফিরে আসলে আমাকে এই সামনে মাঠে এইটা ওখানে পুঁতে দেবে, এরকম টিচাররা এরকম করে বলছেন। এ তো ভয়ে আছে টিচাররা, আর এই জন্যে সবাই এত ভয় কি কারো সঙ্গে কথা বলতেও চায় না, এরকম করে হচ্ছে। আমরা শুনলাম রানী বিড়লা গার্লস কলেজের পুরো আসল কাহিনী, আসল যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এক এক করে যদি প্রথম থেকে আসি, অ্যাডভোকেট শুভ্রাংশু পান্ডা, তিনি আইনের কথা বললেন। তারপর আমি শুনলাম ডেফিনেটলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মন্টু দাসের কথা। তারপর ডক্টর সুনন্দা মিত্র রায়, তিনি তার তিক্ত অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করলেন, এবং এর পাশাপাশি ডেফিনেটলি নম্রতা সুব্বা এবং ডক্টর কনক কুমার জানা, এবং শেষে যিনি ভাইস প্রিন্সিপাল বর্তমান কলেজে রয়েছেন প্রীতি ঘাতানি, তিনি কিন্তু বললেন একটা বিষয় ভীষণভাবে পরিষ্কার। একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, এই প্রফেসর, এই যিনি রানী বিড়লা গার্লস কলেজের যিনি প্রিন্সিপাল শ্রাবন্তী ম্যাডাম, তিনি কিন্তু কোড আনকোড টার্গেট করছেন সিভিল কাস্ট যারা রয়েছেন তাদেরকে। কি করে বুঝছি? তার কারণ মেটুকুন যদি ভালো করে লক্ষ্য করেন, মন্টু দাস তিনি তো তার এই অত্যাচারের শিকার হয়েছেন। আজকের কিন্তু এই প্রতিবেদনে আরও একজন কিন্তু শিকার হয়েছেন, ডক্টর কনক কুমার জানা, তিনিও কিন্তু তার তিক্ত অভিজ্ঞতার কথা বললেন।
একটু ভালো করে ভাববেন, এইটা হচ্ছে ভবানীপুর বিধানসভা। ভবানীপুর বিধানসভার 63 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই রানী বিড়লা গার্লস কলেজ। কিছু ইউটিউবার তারা কিন্তু পুরো ঘটনাটার পরিপ্রেক্ষিতে তারা প্রথমেই তারা আক্রমণ করছে তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কোনো এক আত্মীয়র দিকে, এবং এর পাশাপাশি তারা কিন্তু আক্রমণ করছে রাজ্য সরকারকে। যিনি বা যারা আক্রমণ করছে, খবরটা কিন্তু বড্ড একপেশে হয়ে যাচ্ছে। এই কারণে বললাম, খবরের নিয়ম অনুযায়ী 5WH+1H এই ফরম্যাটটা থাকতে হবে, তাহলেই কিন্তু একটা খবর একদম নিরপেক্ষতাভাবে আমরা তুলে ধরতে পারি। আমি কিন্তু এটা শুধু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম তা কিন্তু নয়, আমি ডেফিনেটলি যারা এই রানী বিড়লা গার্লস কলেজের যারা কর্মরত শিক্ষক শিক্ষিকা তাদের কথা শুনলাম, তারা তাদের অভিজ্ঞতার কথা শোনালেন, তারা আমার এই স্টুডিওতে এসে তারা তাদের অভিজ্ঞতার কথা শোনালেন। আমি আইনজীবীর কথা শুনলাম, তারা কিন্তু বললেন আইন আদালত কি বলছে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এক্সটার্নাল জিবির কোনো এক মেম্বারকে কোনো এক ইউটিউবার তিনি কিন্তু আক্রমণ করছেন। কি আক্রমণ করছেন? তিনি বলছেন যে এক্সটার্নাল জিবি মেম্বাররা তারা কিন্তু চেয়েছিলেন যে এইটা ইলেকশন নয় সিলেকশন হবে, যেটা সর্বৈব মিথ্যে। তার কারণ তারা চেয়েছিলেন ইলেকশনই হোক। শ্রাবন্তী ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট, শ্রাবন্তী ভট্টাচার্য যিনি বর্তমান রানী বিড়লা কলেজের প্রিন্সিপাল পদে আবার তিনি ফিরেছেন, উইথ ডিউ রেসপেক্ট, এবং অবশ্যই ভারতের আইনের ওপর যতটা সম্ভব আমাদের প্রণাম এবং সম্মান জানিয়ে আইন কি বলবে সেদিকে আমাদের ডেফিনেটলি নজর থাকবে। কিন্তু এর পাশাপাশি রানী বিড়লা গার্লস কলেজের মধ্যে এই প্রিন্সিপালের আরও একটা পরিচয়, সেটা জাস্ট তুলে ধরলাম মাত্র এই সমস্ত এনাদের বক্তব্যের খাতিরে। তার কারণ মানুষের অনেকগুলো চরিত্র কাজ করে, কোনোটা সামনে কোনোটা পেছনে। পেছনের চরিত্রটা তুলে ধরলাম। দর্শকরা যারা দেখছেন তারা কিন্তু আপনারা মন্তব্য করবেন। রানী বিড়লা গার্লস কলেজ, আবারই বলছি, ভবানীপুর বিধানসভার মধ্যে অন্তর্গত বলে কি শুধুমাত্র টার্গেট করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে? এবং এর পাশাপাশি বেশ কিছু আউটসাইডার কাজ করছে, যে আউটসাইডাররা এই ইস্যুতেই ঘোলা জলে তারা মাছ ধরতে চাইছেন। অনেক কিন্তু অর্থের বিনিময়েতেও কিন্তু ঘটনা পর ঘটেই চলেছে। বছর শেষ হলেই সামনের বছর ভোট যুদ্ধ রয়েছে, এখন একটা পুজোর মরশুম চলছে, পুজোর মরশুম শেষ হলেই ভোট পর্ব রয়েছে। সেই জায়গায় অহেতুক কোনো রাজনৈতিক দল তারা আবার এই বিষয়ে ঢুকে পড়ছে না তো? তার কারণ মাথায় রাখতে হবে, রাজ্য সরকার এক এবং কোনো একটা রাজনৈতিক দল এক। আপনাদের ভোটেই তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছে, এটাই সত্যি, এটাই বাস্তব। কিন্তু সবকিছুর মধ্যেই প্লিজ দুর্নীতি খুঁজতে যাবেন না। প্রতিবেদন দেখুন, আর আমরাও ডেফিনেটলি রানী বিড়লা গার্লস কলেজের দিকে আমাদের কড়া নজর থাকছে আগামী দিনে কি হতে চলেছে।